সবচেয়ে সহজতম পদ্ধতিতে রিভার বোট প্রবলেমের অঙ্কগুলিকে সহজে করতে হলে আজকের ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। হ্যালো স্টুডেন্টস, আমি শুভদীপ স্যার, টিউন অফ ফিজিক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি আমার গত ক্লাসে যেখানে আমি আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি রিভার বোট প্রবলেম নিয়ে একটি ক্লাস অলরেডি তৈরি করে রেখেছি। তোমরা যদি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট থেকে রিভার বোট প্রবলেমকে বুঝতে চাও, তাহলে ওপরে দেওয়া লিঙ্কটিকে ক্লিক করে এই রিভার বোট প্রবলেমটি সম্পর্কে জেনে নিতে পারো। কিন্তু আজকের ক্লাসটা খুব স্পেশাল, কারণ তোমাদের কমেন্টগুলো পাচ্ছি এবং সেই কমেন্টটি পেয়ে আমি বুঝতে পেরেছি যে যদিও তোমরা রিলেটিভ ভেলোসিটিতে ওই রিভার বোট প্রবলেমের অঙ্কগুলো সলভ করার চেষ্টা করছো এবং আমার ক্লাসটা বুঝেছো, তারপরেও তোমাদের এই রিভার বোট প্রবলেম বা রিভার সুইমার প্রবলেম বা এরোপ্লেন উইন্ড ফ্লো প্রবলেম এগুলো করতে অসুবিধা হচ্ছে। হয়তো রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা একটু কুলিয়ে যাচ্ছে তোমাদের কাছে। তার জন্যই আজকের এই স্পেশাল ক্লাসটা। আজকের ক্লাসে কিন্তু আমি এই প্রবলেমগুলো সব শেখাবো যেগুলো হয়তো এই AIEEE বা যেই মেন বা নিট পরীক্ষাতে আসে, সেই সমস্ত অঙ্কগুলোর মেথড বা করার পদ্ধতি আজকে আমি শেখাবো। কিন্তু আজকের রিলেটিভ ভেলোসিটির পদ্ধতিতে নয়, আজকের যে স্পেশাল পদ্ধতিটি আমি শেখাবো সেটা সম্পূর্ণরূপে আমার তৈরি করা, এবং এই প্রসেসটা কিন্তু বইতেও লেখা নেই। তাই আমার বিশ্বাস তোমরা আজকের ভিডিওটি দেখো, আর এই রিলেটিভ ভেলোসিটির কোনো অঙ্ক তোমাদের কোনো সমস্যায় ফেলতে পারবে না, তোমরা অনায়াসেই অঙ্কগুলো করতে পারবে। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। তো তোমরা প্রথমেই দেখো, এই রিভার বোট প্রবলেম বা রিভার সুইমার প্রবলেম বা এরোপ্লেন উইন্ড ফ্লো প্রবলেম এগুলো সেম টাইপের প্রবলেমগুলো, মানে যা অঙ্ক হয় একই ধরনের। যে কোনো একটা যদি রিভার বোট প্রবলেম জেনে নাও, তাহলেও ওই রিভার সুইমার একই রকমভাবে সলভ করা যায় বা এরোপ্লেন উইন্ড ফ্লো একই রকমভাবে সলভ করা যায়। তো আমি তোমাদেরকে এই টপিকের ওপর যে সমস্ত প্রবলেম পরীক্ষায় এসে থাকে তার দু একটি প্রবলেম যেগুলো খুব ভালো ভালো পরীক্ষায় এসেছিল সেগুলো একটু দেখাচ্ছি। খেয়াল করে দেখো, কয়েকটি জিনিস দেখো কমন আছে। প্রবলেমগুলোকে আগে প্রথমে পড়ে নাও। পুরোপুরি না পড়ে যদি তুমি শুধুমাত্র কয়েকটি কথা খেয়াল করো, সেই কথাগুলোর মধ্যে দেখতে পাবে যে দু তিনটে কথা সব ক্ষেত্রে সব কটা প্রবলেমে এক আছে। কিরকম? যে স্টিল ওয়াটারে কোনো বস্তুর বেগ বা স্থির জলে কোনো বস্তুর বেগ, সেটা হয়তো কোথাও লেখা আছে যে স্থির জলে নৌকার বেগ, কোথাও লেখা আছে যে স্টিল ওয়াটারে সুইমারের ভেলোসিটি। তো এই যে বারবার করে একই কথা প্রত্যেকটা অঙ্কে আছে, এটাকে খেয়াল রাখবে। তো ওকে, আরেকটা দেখো কমন আছে, সেটা হচ্ছে নদীর বেগ। এই নদীর বেগটাও কন্টিনিউয়াস সব কটি অঙ্কেতে দেওয়া আছে। আর থার্ড যেটা দেখার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে দেখো পুরো অঙ্কটা পড়ার পর দেখবে যে লাস্টে সমস্ত প্রশ্ন একজন কাউকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই প্রশ্নটার উত্তর দাও তুমি, এবং সেই যাকে জিজ্ঞেস করা হচ্ছে সে না আছে রিভারে, না আছে বোটে, না সে সুইমার, না সে এরোপ্লেনে আছে। মানে সে যে বিষয়গুলোকে নিয়ে প্রবলেম দেখা হচ্ছে তাদের কোনোটার মধ্যে সে নেই, ইভেন সে সুইমারও নয়। তাহলে সে কে? সে গ্রাউন্ডের ওপর দাঁড়িয়ে পুরো বিষয়টাকে অবজার্ভ করছে। তাহলে এই তিনটে জিনিসকে মাথায় রেখেই আমরা অঙ্কটাকে ফার্স্ট স্টার্ট করব। অবশ্যই আমি বলেই রেখেছি, রিলেটিভ ভেলোসিটির কঠিন কচকচানি জায়গায় আমি যাব না, আমার প্রসেসটা হবে একদম সহজ পদ্ধতি। তাহলে চলো শুরু করা যাক। ধরলাম এটি একটি নদী দেখতে পাচ্ছি। এই নদীটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে সাম অ্যামাউন্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে। আমি তোমাদের অঙ্কটাকে পুরো উদাহরণে চলে এসে বোঝানোর জন্য আমি ভ্যালু ধরে নিলাম। তাহলে ভেলোসিটি অফ রিভার ইজ ইকুয়ালস টু 8 কিলোমিটার পার আওয়ার। এবার নদীর মধ্যে একজন সুইমার বা বোট, আমি ফার্স্ট বোট দিয়ে বলছি, তুমি বোটের জায়গায় সুইমার ভেবে অঙ্কটা করতে পারো। একটি বোট বা সুইমার, তো ভিবি সেটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি নিয়ে ও ওপারের দিকে যাওয়া শুরু করেছে। আমি ফার্স্টে ডিরেকশনটা আঁকছি যেন মনে হচ্ছে সোজাসুজি ওপারের দিকে যাচ্ছে, এরকমভাবে। এবার আমি বললাম যে পুরো অঙ্কটাতে দুটো পার্ট দেখো কমন দেওয়া থাকে, আর লাস্ট যে পার্টটা বললাম সে যে দর্শক বা যে ব্যাপারটাকে সলভ করছে সে তো ফিক্সড থাকে। তো আমি তাকে আঁকলাম এখানে। আর যে দুটো জিনিস কমন বলছিলাম সেটা হচ্ছে দেখো স্টিল ওয়াটারে বোটের বা সুইমারের ভেলোসিটি বলা আছে। তো স্টিল ওয়াটারে বোটের ভেলোসিটি কি হচ্ছে এটা। সে যদি পুকুরে সাঁতার কাটতো তাহলে সে যে বেগে কাটতো সাঁতারটা, সেটাই হচ্ছে এটা। বা কোনো বোট যদি স্থির জলে অর্থাৎ পুকুরে বোটিং হয় তাহলে সেই বোটটার ভেলোসিটি হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে বোটের অরিজিনাল ভেলোসিটি, দ্যাট ইজ অরিজিনাল
velocity of boat or swimmer. সেকেন্ড, ভেলোসিটি অফ রিভার, এটা সব অঙ্কে দেওয়া আছে। তাহলে অরিজিনাল ভেলোসিটি অফ রিভার দ্যাট ইজ কেপিএইচ, এটাই হচ্ছে অরিজিনাল ভেলোসিটি অফ রিভার। আমি তোমাকে বলেইছি রিলেটিভ ভেলোসিটির জায়গায় যাব না, তাই আমি এখানে রেসপেক্ট কিচ্ছু বলবো না। তো চলো এখানে আমি দেখি যে কে এখানে দর্শক। এই ব্যক্তিটি দর্শক যে অঙ্কটা সলভ করবে। দেখতে পাচ্ছে যে একটি বোট যে 6 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে সোজাসুজি দক্ষিণ থেকে উত্তর দিকে যাওয়ার চেষ্টা করছে, যেখানে নদীর বেগ 8 কিলোমিটার পার আওয়ার এবং সেটা পশ্চিম থেকে পূর্বর দিকে। তো ও এখান থেকে দেখতে পাবে কীরকম, তোমরা তো এরকম ঘটনা অবজার্ভও করেছো, দেখবে যে এই নৌকাটা যেন এদিকে সরে যাচ্ছে বা এদিকে সরে যাচ্ছে, মানে ও সোজাসুজি যাওয়ার চেষ্টা করছিল কিন্তু যেতে পারছে না, ও একটা কোণ করে সরে যাচ্ছে। তো ও যেটা অবজার্ভ করছে সেটাকে যদি ও ভেক্টরিক্যালি লেখে, তাহলে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু দিস বয় অ্যান্ড দিস বয় ইজ স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড, তাহলে এটাকে আমরা লিখতে পারি ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়ালস টু, ও কি দেখতে পাচ্ছে, ও দেখতে পাচ্ছে ভোটের ভেলোসিটিটা দ্যাট ইজ 6 এবং তার ডিরেকশন কোন দিকে, যে মানে ওয়াই অক্ষ বরাবর, তাই আমি জে ক্যাপ দিয়ে লিখলাম। আর দেখতে পাচ্ছি রিভারের ভেলোসিটি, সেটা কত 8 এবং সেটা হচ্ছে আই ক্যাপ, কারণ ওটা এক্স অক্ষ বরাবর। তাহলে এই দিকটাকে আমি পজিটিভ এক্স, এই দিকটাকে আমি পজিটিভ ওয়াই ধরে নিলাম, তাই এই আকারে লিখতে পারে। এখন দেখো এই ভেলোসিটিটাই ও বলবে যে বোটের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। কেন? কারণ ও বুঝতে পারছে যে এই নৌকাটা যেটা সোজাসুজি 6 কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে যাওয়ার চেষ্টা করছে, তাকে নদী এদিকে ফোর্স দিয়ে এদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ বোটটা যখন এইভাবে যাচ্ছে তখন ও এদিকেও আবার সরছে, মানে দুটো ভেলোসিটি একসঙ্গে কাজ করছে। বোটের ভেলোসিটি যা ওকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর নদীর ভেলোসিটি যা ওকে ডান দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার ফলে বোটটা এরকমভাবে ক্রসওয়েতে যাচ্ছে এবং তাই ও বোটের ভেলোসিটিটা যেটা দেখবে সেটা হবে 6J প্লাস 8I। এবার ধরো যে প্রবলেমগুলো তোমাদের অঙ্কতে দেওয়া থাকে, কি বার করতে বলে, এইগুলো তো বলাই থাকে। তারপর বলে যে আচ্ছা তুমি বার করো তো 1 নাম্বার যে কত সময়ে টাইম টু ক্রস দ্য রিভার। তাহলে প্রথম প্রশ্ন দেয় কত সময়ে নদীকে ক্রস করবে। তো রিলেটিভ ভেলোসিটিতে না গিয়ে তোমরা এখান থেকে দেখো, বলতে পারবে কিরকম। আচ্ছা রিভার যদি ক্রস করতে হয়, ধরলাম রিভারটার উইডথ হচ্ছে 3 কিলোমিটার। রিভারটা ক্রস করতে হলে মানে এদিক থেকে এদিকে যেতে হচ্ছে, মানে ওয়াই ডিরেকশনে যেতে হবে। আর ওয়াই ডিরেকশনে ভেলোসিটি কত আছে 6, এক্স অক্ষ বরাবর 8। আমার 8টা দরকার নেই, কারণ আমার রিভার ক্রস করতে হচ্ছে মানে ওয়াই ডিরেকশন হিসাব করতে হবে, তাই শুধুমাত্র 6টাকে আমি কনসিডার করব। তো কত টাইম লাগবে আমরা জানি, এস ইকুয়ালস টু ভিটি, এই ফর্মুলা থেকে টি ইকুয়ালস টু এস বাই ভি। তাহলে এস কত 3 কিলোমিটার ডিভাইডেড বাই ভেলোসিটি ওই বরাবর 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে 6 kph দ্যাট ইজ 1/2 আওয়ার, তার মানে 30 মিনিট। তাহলে বুঝতে পারলে যে কত সহজে এই অঙ্কটা করা গেল। এর জন্য কোনো রিলেটিভ ভেলোসিটি জানার দরকার ছিল? হ্যাঁ, হতে পারে করা যায় রিলেটিভ ভেলোসিটি। যেমন ধরো কাইনেমেটিক্স, কেন যে কোনো ফোর্সের অঙ্ক যা আমার পুরো 11, 12 যেখানে পাবে সেই সমস্ত ফোর্সের অঙ্ক ভেক্টরের সাহায্যে সলভ করা যায়। হ্যাঁ করা যায়, যদি করা যায় তাহলে কেন ভেক্টর পদ্ধতিতে করা হয় না তা জানো? কারণ ওই অঙ্কগুলো শুধুমাত্র যে ভেক্টরের সাহায্যে হবে তা তো নয়, অনেক রকমের পদ্ধতি আছে। তাই এই অঙ্কগুলো রিলেটিভ ভেলোসিটি দিয়েও যেমন হয়, তেমনি আমার এই প্রসেসেও হয়। দেখো তুমি এই প্রসেসে করলাম, এবার ধরো বললো যে ও যে ওপারে পৌঁছাবে, তো ওপার বরাবরও কতটা সরবে, এরকম প্রশ্ন দেয়। তাহলে আমি নেক্সট করতে চলেছি যে পার বরাবর কতটা সরবে। তাহলে একে কি বলে জানো? একে বইতে লেখা আছে ড্রিফট কতটা হয়, মানে ও কতটা পাশাপাশি সরে যাচ্ছে। দেখো নদীটা তো এদিকে যাচ্ছে, নৌকা সোজাসুজি যাচ্ছে, নদীর স্রোতের প্রভাবে নৌকাটা সোজাসুজি গিয়েও যেতে না পেরে ও বাঁ দিকে বা ডান দিকে সরে যাচ্ছে। এখানে যেমন যদি হয় ডান দিকে সরে যাবে, কারণ স্রোতটা এদিকে, তো নৌকাটা এইভাবে যেতে যেতে এরমভাবে সরে যাচ্ছে। এই যে পাশাপাশি সরে যাচ্ছে, তো সোজাসুজি যদি পৌঁছাতো, যদি নদীটা না থাকতো, যদি এটা পুকুর হতো, তাহলে তো সোজাসুজি ওপারে পৌঁছে যেত। কিন্তু নদী আছে, তার ফলে কি হচ্ছে না, এইভাবে না গিয়ে এরমভাবে পাশাপাশি গিয়ে এরকম জায়গায় গিয়ে সরে গেল। তাহলে এই যে কতটা সরল, যেখানে যাওয়ার কথা ছিল তার জায়গায় কতটা সরল, সেটাই হচ্ছে পার বরাবর সরণ। তো এটাকেই বলা হয় ড্রিফট। তো আমি এটা যেটা নির্ণয় করছি সেটাকে অনেক জায়গায় ড্রিফট বলবে।
তাহলে ড্রিফট কতটা হলো? আচ্ছা ড্রিফট কোন দিকে হলো? দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর হলো। আচ্ছা এক্স অক্ষ বরাবর ভেলোসিটিটা কি? দ্যাট ইজ 8, যেটা নদীর বেগ। তাহলে এইটাই হচ্ছে ওই বরাবর ভেলোসিটি। এখন টাইম কি আছে? টাইম তো একটু আগেই বার করেছি। কেন? কারণ নৌকাটা যখন এপার থেকে ওপারে পৌঁছাচ্ছে ঠিক সেই সময়ের মধ্যেই ও এখান থেকে এখানে পৌঁছাচ্ছে। তাহলে যে সময় নৌকাটি এখান থেকে যাত্রা শুরু করে ওপারে পৌঁছাবে ভাবছিল, ঠিক সেই সময় ও ঠিক ওপারে না পৌঁছে কিছুটা দূরে সরে যাচ্ছে। তাহলে টাইমটা আগের টাইমের সঙ্গে একই, কারণ ওপারেই পৌঁছাচ্ছে। তাহলে পাশাপাশি সরে যাওয়ার জন্য সময়টা এই ঠিক ক্রস করার জন্য যে সময়, সেই সময়ের সঙ্গে একই। তাহলে পাড় বরাবর কতটা সরবে সেটার জন্য আমি এস ইকুয়ালস টু ভি ইন্টু টি, এখানে ভিটা আমি নেব কি বললাম? এক্স অক্ষ বরাবর ভেলোসিটি, কারণ এই বরাবর সরণ। তাহলে 8, আর টাইমটা বললাম যে সময় ক্রস করছে নদী সেই টাইমটাই, দ্যাট ইজ হাফ এত কিলোমিটার। তাহলে কত বেরোলাম? 4 কিলোমিটার। তাহলে দেখো কত অনায়াসে নির্ণয় করা গেল যে পাড় বরাবর কতটা সরলো বা ড্রিফট কত হলো। এবার প্রশ্ন দেয় কি আরেকটা, যে আচ্ছা বলো তো মোট কত দূরত্ব গেল? কত দূরত্ব গেল? আচ্ছা কত দূরত্ব গেল তুমি দেখে বুঝতে পারছো। ও যদি যায় এরকম পথে হয়তো যাবে, এদিকে যাবে। তো এইখানে যে দূরত্বটা সেটা হচ্ছে এটা, এই বরাবর দূরত্ব এটা নয়, এই বরাবর দূরত্ব এটা হবে ওর অতিক্রান্ত পথের দূরত্ব বা পথের দৈর্ঘ্য। তাহলে এটা কত হিসাব করলে কি হবে? তার মানে এই লম্ব আর এই ভূমি তার অতিভুজ হচ্ছে এটা, তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা লম্বটা কি? লম্বটা হচ্ছে নদীর উইডথটা, আর ভূমিটা কত? ভূমিটা হচ্ছে ড্রিফটটা, কতটা সরেছে। তাহলে আমি বলতেই পারি কত দূরত্ব গেল সেটাকে আমি যদি ডি বলি, এটাকে ধরলাম ডি বলছি আমি, তাহলে ডি ইজ ইকুয়ালস টু রুট ওভার উইডথ অফ রিভার তার হোল স্কোয়ার প্লাস ড্রিফট অ্যালং ব্যাঙ্ক, মানে পাড় বরাবর ড্রিফট তার হোল স্কোয়ার। এখন উইডথ কত? উইডথ আমরা দেখতে পাচ্ছি 3, তাহলে রুট ওভার 3 স্কোয়ার, আর ড্রিফট কত পেয়েছি? 4 পেয়েছি, তাহলে 4 স্কোয়ার, দ্যাট ইজ রুট 9 প্লাস 16 অ্যান্ড দ্যাট ইজ হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এই যে পথটা সেটা বার করে ফেললাম যে 5 কিলোমিটার। দেখো এই পুরো প্রসেসটা করলাম, এই পুরো প্রসেসের মধ্যে কোথাও রিলেটিভ ভেলোসিটির প্রসেস আমি ইউজ করিনি। তা সত্ত্বেও শুধুমাত্র কনসেপ্ট, এই কনসেপ্টটাই হচ্ছে আসল ফিজিক্সে। কনসেপ্ট যদি তুমি বুঝে যাও তাহলে রিলেটিভ ভেলোসিটি কেন, যে কোনো প্রসেসের জটিল যে কোনো অঙ্ক তোমরা অনায়াসে করতে পারবে। এবং সেই কনসেপ্টের ভিত্তি থেকেই আমরা এইখানে প্রসেস থেকে আমরা এই জিনিসগুলোকে নির্ণয় করে ফেললাম। চলো আরেকটা অঙ্ক করা যাক যেটা এর থেকেও একটু কঠিন। যেরকম এই নৌকাটা যেটা 6 কিলোমিটার পার আওয়ার বেগে ওপার বরাবর যাচ্ছিল, সে এখন ওপার বরাবর যাচ্ছে না, সাম অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল করে যাচ্ছে, ধরলাম পাড়ের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে যাচ্ছে এবং ওর বেগ 6√2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার দেখি এই একই জিনিস নির্ণয় করব, ক্যালকুলেশন আমরা একই করব। তো আমি নৌকাটাকে আরেকবার এঁকে প্রসেসটাকে যদি বলি, (6√2 kph), অ্যাঙ্গেল বললাম 45 ডিগ্রি, উইডথ একই আছে 3 কিলোমিটার। আচ্ছা নদীর বেগ 8 কিলোমিটার পার আওয়ার, সব কিছু একই আছে, শুধুমাত্র নৌকার ডিরেকশনটা অন্য হয়ে গেছে। যেটা আগে সোজাসুজি ওদিকে ছিল সেটা এখন ওদিকে নেই, এখন এরকম হয়ে গেছে। আর এটা নদীর বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, একই আছে। আচ্ছা তোমাদের একটা কাজ করি, এটাকে আমি বোট ভেলোসিটি না করে এটাকে আমি বলে দিলাম সুইমারের ভেলোসিটি, FS করে দিলাম। তাহলে তোমরা আরেকটা অঙ্ক বুঝে নিতে পারবে। বললাম তো প্রসেসগুলো একই, সুইমার বলো, বোট বলো বা এরোপ্লেন বলো, সব কটার একই প্রসেস। তো চলো, ভেলোসিটি অফ সুইমার হচ্ছে 6√2 কিলোমিটার পার আওয়ার, যে পাড়ের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাত্রা শুরু করেছে, নদীর বেগ 8 কিলোমিটার পার আওয়ার। তো হয়তো বইতে বলে দেওয়া থাকবে যে ভেলোসিটি অফ সুইমার ইন স্টিল ওয়াটার, তাহলে কিলোমিটার পার আওয়ার, তাহলে ভেলোসিটি অফ সুইমার ইন স্টিল ওয়াটার। আচ্ছা এটা হচ্ছে রিভারের ভেলোসিটি, এগুলো সব একই আছে। এবার নির্ণয় করতে বললো যে টাইম টু ক্রস দ্য রিভার। তাহলে আমার কি এখানে আবার সেই দর্শকটাকে আঁকি, কারণ সেই দর্শকই তো পুরো অঙ্কটাকে সলভ করছে। তো দর্শক কি দেখছে? দর্শক দেখছে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আচ্ছা এখানে এই ভেলোসিটিটাকে আমি ওয়াই আর এক্সে ভেঙে নিই। কেন করব? কারণ আমরা তো পুরো ব্যাপারটাকে হিসাব করছি এক্স আর ওয়াইতে।
তাই আমি আবার একই রকমভাবে এক্স আর ওয়াইতে ভেঙে নিচ্ছি। তাহলে 6√2 কিলোমিটার পার আওয়ারের এই বরাবর এই উপাংশটা ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হয়ে যাবে কি ভেলোসিটি অফ ওয়াই, দ্যাট ইজ হচ্ছে 6√2 সাইন 45 ডিগ্রি, দ্যাট ইজ 6। আর এটা হয়ে যাবে Vx 6√2 cos 45 ডিগ্রি, দ্যাট ইজ 6। তাহলে এই দুটো এরকম বেরোলো kph বা 6 kph। এখন এই দর্শক যা দেখবে সেটাকে যদি আমরা লিখি তাহলে ওয়াই অক্ষ বরাবর যে ভেলোসিটিটা সেটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে 6 জে ক্যাপ প্লাস এক্স অক্ষ বরাবর দুটো ভেলোসিটি আছে। এখন আছে রিভারের ভেলোসিটি যেটা 8 কিলোমিটার পার আওয়ার, যেটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, আর ওই সুইমারেরই একটা ভেলোসিটি সেটাও এক্স অক্ষ বরাবর বাট নেগেটিভ এক্স অক্ষ বরাবর, এবং তার মান হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুটো রেজাল্টেন্ট যেহেতু দুটোই এক্স অক্ষ বরাবর, তাহলে সেটা লিখবেও, তাহলে 8 মাইনাস 6 আই ক্যাপ। তো এটা হয়ে গেল কি 6 জে ক্যাপ প্লাস 2 আই ক্যাপ। এটা হচ্ছে দর্শকের ভিউ পয়েন্ট থেকে। এবার এই একই রকমভাবে যদি আমরা টাইম টু ক্রস দ্য রিভার বার করি তাহলে এস ইকুয়ালস টু ভিটি, আবার একই প্রসেস, যে রিভার ক্রস করতে গেলে ভেলোসিটি কোনটা লাগবে, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি লাগবে, এবং ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি হচ্ছে 6। তাহলে এই পার্টটা একই থেকে গেল। দেখো এই অক্ষ বরাবর টাইম ইকুয়ালস টু এস বাই ভি, এস 3 আছে, আর ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি 6ই আছে। ওকে, অ্যান্সার একই। পার বরাবর কতটা সরবে, এবার ড্রিফট এক্স অক্ষ বরাবর। এখন এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কি 2 হয়ে গেছে, তাহলে 2, তাহলে ভেলোসিটির জায়গায় লিখছি 2, আর টাইমটা তো একই আছে, তাহলে 2 ইন্টু হাফ কিলোমিটার, দ্যাট ইজ হচ্ছে 1 কিলোমিটার। এই হয়ে গেল পার বরাবর কতটা সরছে বা ড্রিফট। এবার মোট কত দূরত্ব গেল, তো সেটা হিসাব করতে গেলে কি ডি ইকুয়ালস টু √উইথ স্কোয়ার প্লাস ড্রিফট স্কোয়ার। উইথ কত 3 একই আছে, বাট ড্রিফট হয়েছে আগের তুলনায় আলাদা, সেটা কত 1 কিলোমিটার। তাহলে এইটা 1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু √10। তাহলে এইটা হয়ে গেল এত কিলোমিটার হয়ে গেল অ্যান্সার 10√10 কিলোমিটার। তাহলে এবার যদি আমরা এর থেকে নির্ণয় করতে চাই যে ও অরিজিনালি কোন পথে গেল তার ছবি আঁকো, তাহলে সেই ছবিটা যদি হয় এরকম হবে দেখতে। এই নদীটার মধ্যে যে সুইমার তার ভেলোসিটি নদীর ধারের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে এবং 6√2 kph, যেখানে ঠিক নদীর বেগ হচ্ছে vr, দ্যাট ইজ 8 kph, কিন্তু আলটিমেটলি সুইমার গেল এদিকে এবং কমপ্লিটলি অপোজিট দিকের সোজাসুজি আমি দেখি তাহলে এটা হচ্ছে 3 কিলোমিটার এবং এটা হচ্ছে 1 কিলোমিটার, যেহেতু এটা হচ্ছে ড্রিফট আর এটা হচ্ছে নদীটার উইথ। তো এখন প্রশ্ন হতে পারে যে এই যে পথটা বেরোলো এটা হচ্ছে ফাইনাল পথ হলো, যে সুইমার ফাইনালি এই পথে গেছে, তো এই পথটা এদিকে কেন হলো, এই পথটা ঠিক অপোজিটের ডান দিকে কেন হলো, এদিকে কেন হলো না, এদিকে কি হতে পারে না? হ্যাঁ, এদিকেও হতে পারে, দ্যাট ডিপেন্ডস। এর পরের অঙ্কটাতে আমরা দেখাবো যে এদিকেও হতে পারে। তো এদিকে হওয়ার কারণ তোমরা একদম শুরুতেই সহজে বুঝে যাবে। দেখো নদীর বেগটা কোন দিকে, নদীর বেগ পজিটিভ এক্স অক্ষ বরাবর 8 কিলোমিটার পার আওয়ার। সুইমারের বেগ কত, সুইমারের বেগ 6√2, কিন্তু তার একটা উপাংশ আছে যেটা এক্স অক্ষ বরাবর এবং সেটা কত 6 কিলোমিটার পার আওয়ার, সেটা অপোজিট দিকে। তাহলে আমি যদি ভেলোসিটিটাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ভেঙে একই পয়েন্ট থেকে এঁকে লিখি তাহলে ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত 6 kph। ওকে, এদিকে আছে 8 kph রিভারের ভেলোসিটি, আর এদিকে আছে 6 kph যেটা হচ্ছে ওই সুইমারেরই এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে এইটা যেহেতু এর তুলনায় কম, তার জন্যই যে পজিটিভ পার্টটার জন্য ওর ভেলোসিটিটা এদিকে হলো, কারণ এই দুটোকে বিয়োগ করলে যে পার্টটা তৈরি হচ্ছে সেটা পজিটিভ এক্স অক্ষ বরাবর হচ্ছে, তার জন্যই ভেলোসিটিটা এদিকে হলো। তাহলে তোমরা বুঝতে পারছো যে যদি কোনো কারণে এই পার্টটা নদীর ভেলোসিটির থেকে বেশি হয় তাহলে এই ধরলাম এটা 9 হয়ে গেল, তাহলে দ্যাট ইজ গ্রেটার দ্যান 8 kph হবে, এবং তখন এই সুইমারটা এই বরাবর আসতে বাধ্য হবে, কিছু করার নেই, বা বোট এই বরাবর আসতে বাধ্য হবে। তাহলে এই হচ্ছে প্রসেস। দেখো এই অঙ্কটায় যে এখানে ঠিক ডান দিকে না গিয়ে হয়তো বাঁ দিকে যাবে, কেন দেখো এই অঙ্কটার মাধ্যমে। তো আমি বললাম কি যে প্রসেসটা একই আছে, ধরলাম একই রকম সমস্ত কিছু, শুধুমাত্র এই ভেলোসিটিটাকে আমি একটু চেঞ্জ করে দিয়ে বললাম যে দ্যাট ইজ 9√2 কিলোমিটার পার আওয়ার। এখানে নদীর বেগও একই 8 কিলোমিটার পার আওয়ার, সমস্ত কিছু এক। তাহলে যেই এটা 9√2 কিলোমিটার পার আওয়ার
তাহলে ভেলোসিটি অফ সুইমার ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলে সাঁতারুর বেগ 9√2 km/h, নদীর বেগ VR, দ্যাট ইজ 8 kph, একই আছে। বাট এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষতে যদি ভেঙে দিই এই ভেলোসিটিটাকে, তাহলে VY হচ্ছে 9√2 sin 45 degrees, দ্যাট ইজ 9 kph, এবং VXটা হয়ে যাবে কত? VXটা হয়ে যাবে 9√2 cos 45, তার মানে 9 kph। তাহলে বুঝতে পারছো যে এখানে এক্স অক্ষ বরাবর যে ভেলোসিটিটা, সেটা নেগেটিভ এক্স অক্ষ বরাবর হচ্ছে 9 kph আর পজিটিভ বরাবর 8 kph। তাহলে দ্যাট ইজ গ্রেটার দেন, তার ফলে এখানে এই দিকে কোনো একটা পয়েন্টে এসে পৌঁছাবে। আচ্ছা দেখি ক্যালকুলেশন করে, তাহলে এক্ষেত্রে টাইম কত? টাইম টু ক্রস দ্য রিভার, একই রকমভাবে শুধুমাত্র ওয়াই ক্যালকুলেশন করব। তার মানে T = S/V, এস হচ্ছে 3 কিলোমিটার, ভি হচ্ছে 9, দ্যাট ইজ 1/3 এত আওয়ার, 1/3 আওয়ার, দ্যাট ইজ 20 মিনিট। আচ্ছা ড্রিফট কত? 2। ড্রিফট পাড় বরাবর কতটা সরণ হবে? তো বুঝতে পারছি পাড় বরাবর সরণ এক্ষেত্রে এদিকে হবে না, এদিকে হবে। আচ্ছা চলো ক্যালকুলেশন করা যাক। ড্রিফট S = V × T। এইখানটায় এই ভেলোসিটিটা, এটা 8 - 6 না হয়ে এটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এটা এখন 9 হয়ে গেছে। তাহলে এই বরাবরটাও চেঞ্জ হয়েছে, এটাও 9 যে হয়ে গেছে, কারণ ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি 9 kph, তাই 9 লিখলাম। আর এক্স অক্ষ বরাবর দেখতে পাচ্ছি 8 - 9 হবে, তাহলে 8 - 9, তাই এটা হয়ে গেল কি 9J - I। তো এখান থেকেই বুঝতে পারছি যে নেগেটিভ সাইন। তাহলে S = VT, এই ফর্মুলা থেকে আমরা কি পাই? ড্রিফট S = হয়ে যাবে, ভেলোসিটি হচ্ছে -1 × টাইম 20, দ্যাট ইজ 1/3 এত কিলোমিটার, তাহলে -1/3 কিলোমিটার। এটা হচ্ছে ড্রিফট। তার মানে এক্স অক্ষ বরাবর ওর সরণ হবে 1/3 কিলোমিটার, এবং তার মানে কি এটা এই দিকে মাইনাস থেকে বুঝতে পারছি যে ঠিক অপোজিট দিকের তুলনায় বাঁ দিকে ওর সরণ হবে, এবং সেটা হচ্ছে 1/3 কিলোমিটার হবে। তাহলে কত ডিস্টেন্স যাবে? ডিস্টেন্স এপার থেকে ওপারে যখন যেখানে গিয়ে পৌঁছায় না কেন, সেখানে ডিস্টেন্সটা হবে, তাহলে D = আমরা শিখেছি উইডথ স্কোয়ার প্লাস ড্রিফট স্কোয়ার। তাহলে উইডথ কত? উইডথ হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস হোল স্কোয়ার, কারণ ড্রিফট হচ্ছে 1/3 আমরা পেয়েছি, তাহলে দ্যাট ইজ √9 + 1/9, দ্যাট ইজ √82/9। তাহলে এখানে আমি ভ্যালুটা লিখে দিচ্ছি, তাহলে D = √82/9 অ্যান্ড দ্যাট ইজ হচ্ছে √82/3। এই পরিমাণ ওর ডিসপ্লেসমেন্ট হবে, মানে সরণ হবে। তো তাহলে এর ছবি যদি ফাইনাল ছবি আঁকতাম, ফাইনাল ছবিটা হতো এটা, এই পথে ও সরবে, যেখানে এই পথটার দৈর্ঘ্যটাই হচ্ছে এটা √82/3 কিলোমিটার। এই ডিস্টেন্সটা হতো -1/3, যেটা আমি বলেছিলাম, -1/3 কিলোমিটার, আর এটা হচ্ছে 3 কিলোমিটার। তাহলে একদম সোজা, দেখেছো প্রসেসগুলো একদম সোজা, তুমি রিলেটিভ ভেলোসিটি ছাড়াও অনায়াসে অঙ্কগুলোকে করতে পারবে। তো পরীক্ষায় কি আসে, ম্যাক্সিমাম এই ধরনের অঙ্কগুলো এরকমভাবে আসে যে সবচেয়ে কম সময়ে কত দূরত্ব অতিক্রম করবে, বা ঠিক অপোজিট প্রান্তে পৌঁছাতে হলে ওকে কোন দিকে যেতে হবে। তো এই ধরনের প্রশ্নগুলো আসে। তো এগুলো একই প্রসেস, চলো করা যাক। ফার্স্ট করি, ধরো তোমাকে বললো যে এই একটি নদী, যেই নদীতে সুইমার 9√2 ভেলোসিটি নিয়ে মুভ করছে, এত km/h বেগ নিয়ে, নদীর বেগ 8 kph, এদিকটা পজিটিভ এক্স অ্যাক্সিস ধরে নিয়ে আমরা স্টার্ট করলাম। বলে দেবে হয়তো যে পশ্চিম থেকে পূর্ব দিকে নদী গতিশীল, আর যে স্টিল ওয়াটারে সুইমারের ভেলোসিটি 9√2 km/h। তোমাদের এরকম প্রশ্ন হতে পারে যে কত কোণে যাত্রা শুরু করলে সুইমার অর বোট ঠিক বিপরীত বিন্দুতে বা পাড়ে পৌঁছাতে পারবে। বা এরকম দিতে পারে যে ওই কত কোণে
বা কতটা সময় লাগবে এটাও দিতে পারে, কত সময় লাগবে, বা এরকম বলতে পারে যে কত সময়ে ওই সুইমার সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে ওপারে পৌঁছাবে। তাহলে এই যে প্রশ্নগুলো, একই প্রশ্ন, এই প্রশ্নগুলো সবকটার মানে একই, মানে বলতে চেয়েছে যে কত কোণে ওকে যাত্রা শুরু করতে হবে তাহলে ঠিক অপোজিট প্রান্তে পৌঁছাবে, মানে অপোজিট ব্যাংকে পৌঁছাবে, বা এরকম বলতে পারে যে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে ওপারে পৌঁছাবে। তুমি বুঝতে পারছো সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করা মানে কি? একদম সোজাসুজি যদি ওপারে গিয়ে পৌঁছায় তাহলেই সবচেয়ে কম দূরত্ব, এবং এই দূরত্বটা আমি এখানে ধরে নিচ্ছি 3 কিলোমিটার। এখন এ ছাড়া, সোজাসুজি ওপার ছাড়া অন্য যে কোনো জায়গায় যদি ও পৌঁছায় তাহলে সেটা কি হবে? এই 3 কিলোমিটারের থেকে তো বেশিই হবে। তাহলে অপোজিট ব্যাংকে পৌঁছাতে হলে কত কোণে যাত্রা শুরু করতে হবে, পাড়ের সাথে বা স্রোতের সাথে, অনেক রকমভাবে আসে। আমরা প্রথমে পাড়ের সাথে নির্ণয় করব। তো ধরলাম পাড়ের সঙ্গে থিটা কোণে যাত্রা শুরু করলো, তার ফলে ও এখান থেকে ঠিক বিপরীত পাড় বি বলে দিলাম ওপারে গিয়ে পৌঁছাবে। আর কত সময়ে পৌঁছাবে সেটাও ক্যালকুলেশন করব। তো আমরা ঠিক একটু আগে যেরকমভাবে করেছিলাম, অবজারভারকে এখানে দাঁড় করিয়ে রেখেছিলাম এবং অবজারভার পুরো ব্যাপারটাকে দেখছে এবং তাই হিসাবে ক্যালকুলেশন হচ্ছে। তাহলে এই দিকে হচ্ছে 9√2 সাইন থিটা, এই দিকে হচ্ছে 9√2 কস থিটা। তাহলে এই অবজারভার যেটা দেখছে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, বা তোমরা যেটাকে লিখতে পারো ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ইজ ইকুয়ালস টু ওয়াই অক্ষ বরাবর দেখতে পাচ্ছে 9√2 সাইন থিটা জে ক্যাপ প্লাস এক্স অক্ষ বরাবর দেখতে পাচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার আছে, আর এদিকে আছে 9√2 কস থিটা, তাই ও লিখবে 8 মাইনাস 9√2 কস থিটা আই ক্যাপ। ও না, কোনো দিকে না যাওয়া মানে কি? ড্রিফট, যেটা একটু আগে আমরা ক্যালকুলেশন করেছিলাম যে পার বরাবর ওপারে কতটা সরে যাচ্ছে, তাহলে সেটা সরণ কি এখানে 0, তবেই গিয়ে এপার থেকে ওপারে গিয়ে পৌঁছাবে, তাহলে ড্রিফট 0। এখন ড্রিফটের জন্য দায়ী কে? ড্রিফটের জন্য দায়ী হচ্ছে এই দুটোর ভেলোসিটির বিয়োগফল। এখন আমরা দেখেছিলাম যে যদি এটা 6 হয় এবং এটা 8 হয় তাহলে এই যে নৌকাটা সেটা এই বরাবর এদিকে সরে যাচ্ছে। যখন এটা 9 হয়েছিল, এটা 8 হয়েছিল, তখন নৌকাটা এই বরাবর এদিকে সরে যাচ্ছিল। তাহলে কি বুঝতে পারছি, যদি এই ভেলোসিটির সঙ্গে এই ভেলোসিটিটা সমান হয় তাহলে ও কোনো দিকেই সরবে না, একদম সোজাসুজি এ থেকে বিতে পৌঁছাবে, একদম সিম্পলি কনসেপ্ট। তাহলে এই যে পার্টটা, এই পার্টটায় এই যে 9√2 cos থিটা, এটা যদি 8-এর সঙ্গে সমান হয় তাহলে এই 9√2 cos থিটা আর 8 কিলোমিটার পার আওয়ার, এই দুটো যদি সমান হয় তাহলে এই সুইমার বলো, বোট বলো, যাই বলো, সে এ থেকে বি সোজাসুজি পৌঁছে যেতে পারবে, না এদিকে যাবে না এদিকে যাবে। তাহলে আমরা এর থেকে লিখতে পারি 8 ইজ ইকুয়ালস টু 9√2 cos থিটা, তাহলে cos থিটা ইকুয়ালস টু 8/9√2, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 8/9√2, এবং এর ক্যালকুলেশন করলে হয় প্রায় 51 ডিগ্রির মতন। তাহলে 51 ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করলে, অবশ্যই পাড়ের সাথে 51 ডিগ্রি কোণ করে যাত্রা যদি ও শুরু করে তাহলে এ থেকে বিতে সরাসরি পৌঁছে যাবে যদি ওর বেগ 9√2 কিলোমিটার পার হয় আর নদীর স্রোতের বেগ যদি 8 কিলোমিটার পার আওয়ার হয়। এবার যদি বলতো যে নদীর স্রোতের সঙ্গে কত কোণ করে তাহলে তাকে যেতে হবে, তাহলে বুঝতে পারছি নদীর স্রোত তো এদিকে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, আর আমি কোণটা বার করেছি দেখতে পাচ্ছি নেগেটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কোণটা বার করেছি 51 ডিগ্রি বেরিয়েছে। তাহলে এই কোণটাই হয়ে যাবে কি নদীর স্রোতের সঙ্গে কোণ। তার মানে নদীর স্রোতের সঙ্গে যদি বার করতে বলে তাহলে নদীর স্রোতের সঙ্গে 180 মাইনাস 51 ডিগ্রি, দ্যাট ইজ 129 ডিগ্রি। এবার যদি বলে যে কত সময়ে পৌঁছাবে, মানে এপার থেকে ওপারে কি টাইম লাগবে যেতে, তো টাইমের ক্যালকুলেশন আমরা কি করতে বলেছি, টাইম S/V। আচ্ছা, আমি কি বার করতে চলেছি, ক্রস করতে কত সময় লাগে। ক্রস মানে কি, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখতে বলছি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কি, এটা 9√2 সাইন থিটা। তাহলে এস কত, 3 ডিভাইডেড বাই 9√2 সাইন থিটা, এটাই হচ্ছে টাইম লাগবে। এখন আমরা অলরেডি
থিটাটা বার করে ফেলেছি। থিটাটা আমার হিসাবে আমি ধরে নিয়েছিলাম পাড়ের সঙ্গে 51 ডিগ্রি, তাই 51 ডিগ্রিকে একে যদি বসিয়ে দিই তাহলে কী হয়ে যাচ্ছে 9√2 সাইন 51 ডিগ্রি। একদম সিম্পল। এর মান যদি তোমরা ক্যালকুলেশন করে নাও ক্যালকুলেটরের সাহায্যে, তাহলেই বুঝতে পারছো যে ওর টাইম কত লাগবে তোমরা নির্ণয় করে ফেলতে পারবে। কিচ্ছু ব্যাপার নেই, টাইমও পেয়ে গেলাম, কত কোণে যেতে হবে সেটাও পেয়ে গেলাম একদম ইজিয়েস্ট পদ্ধতিতে উইদাউট ইউজিং এনি রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট। ওকে, চলো এবার নেক্সট পার্টটা দেখি আর কি প্রশ্ন হয়। এবার প্রশ্ন হয় যে সমস্ত কিছু একই আছে, এগুলো একই থাকবে, আমি তাও একভাবে এঁকে দিচ্ছি তোমাদের জন্য। সমস্ত কিছু এক থাকলো, এরপর বলল যে সবচেয়ে কম সময়ে কখন পৌঁছাবে, সবচেয়ে কম সময়ে, কম দূরত্বে নয়, কম সময়ে। তাহলে আমি আবার নদীর ছবিটা এঁকে দেখাচ্ছি। 9√2 kph বেগ নিয়ে যাচ্ছে, তো ধরলাম থিটা কোণে যাচ্ছে। ওকে, নদীর বেগ 8 kph, এটা এ এটা বি, উইথ 3 কিলোমিটার, এভরিথিং ইজ সেম, শুধুমাত্র কোশ্চেনটা চেঞ্জ করে গেছে। সেটা হচ্ছে বলছে যে সবচেয়ে কম সময়ে এপার থেকে ওপারে পৌঁছাতে হবে। তাহলে কোন দিকে যেতে হবে, মানে কত কোণে যেতে হবে, কত কোণে যেতে হবে, কোনটা বার করতে হবে। এবার এ থেকে ওপার বলতে আমি বি এর কথা বলছি না, কিন্তু বি যদি বলা হয় তার মানে সরাসরি ওপারের কথা বলছি। এখানে বলেছি যে সবচেয়ে কম সময়ে এপার থেকে ওপার, ওপারে যে কোনো জায়গায় পৌঁছাতে পারে, সেখানে যা ইচ্ছা ড্রিফট হোক, আমার জানার দরকার নেই। আমার প্রশ্ন হচ্ছে সবচেয়ে কম সময়ে পৌঁছাতে হবে এখান থেকে ওপারের যে কোনো পজিশানে, তাহলে কত কোণে যেতে হবে। আর ক্রস দ্য রিভারের ক্ষেত্রে টাইমের ক্যালকুলেশন আমরা তো করেছি, সেটা কি বলো একটু আগে। আচ্ছা, এখানে আমি ওই ব্যাপারটা করে নিই যে দর্শক সে দেখছে ভেলোসিটি 9√2, তার মানে এই পার্টটা ওয়াই অক্ষ বরাবর 9√2 সাইন থিটা অ্যান্ড 9√2 কস থিটা। দর্শক লিখছে ভি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বা ভি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, যাই ইচ্ছা বলো, 9√2 সাইন থিটা জে ক্যাপ প্লাস 8 মাইনাস 9√2 কস থিটা আই ক্যাপ। এখন টাইম মানে এই ক্রস করতে কি টাইম, আর ক্রস করার মানেই আমি বলে দিচ্ছি ভেলোসিটি অ্যালং ওয়াই ডিরেকশন, ওয়াই এক্স। তাহলে ভেলোসিটি অ্যালং ওয়াই ডিরেকশন সেই বরাবর হচ্ছে 9√2 সাইন থিটা, তাহলে এস বাই ভি, এস হচ্ছে 3, ভেলোসিটি হচ্ছে 9√2 সাইন থিটা। তাহলে এই টাইমটা মিনিমাম হবে। কি করে হবে? টাইমটা মিনিমাম হতে গেলে এই ওভারঅল এই পার্টটাকে ম্যাক্সিমাম হতে হবে, তবে গিয়ে এই টাইমটা মিনিমাম হবে। তো এই পার্টটাকে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে ম্যাক্সিমাম হতে পারে কখন, যদি সাইন থিটাটা ম্যাক্সিমাম হয়, আর সাইন থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তাহলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে যে বোট চালাচ্ছে তাকে এ থেকে সরাসরি বি এর দিকে মুখ করে যাত্রা শুরু করতে হবে, মানে এই থিটাটাকে 90 ডিগ্রি হতে হবে। এই ছবিটাকে আরেকবার যদি আমি আঁকি ঠিকঠাকভাবে, সেটা হচ্ছে এই দিকে মুখ করে যাত্রা শুরু করতে হবে, 9√2। তার ফলে কি হবে না, তাহলে ও সবচেয়ে কম সময়ে পৌঁছাবে। এখন কম সময়ে পৌঁছাবে, বা আমি একটু আগেই বলেছি যে যদি এরমভাবে যাত্রা শুরু করে, এখন নদীর স্রোত এদিকে আছে, তার ফলে কি হবে না, ও আলটিমেটলি হয়তো এদিকে গিয়ে মিট করবে, তাহলে ওর একটা ড্রিফট হয়ে যাবে, ওর যাই স্মরণ হোক, সেটা আমরা একটু পরে ক্যালকুলেশন করছি। কিন্তু টাইমটা মিনিমাম লাগবে এই সময়, এই সময়ে টাইম মিনিমাম লাগবে। আচ্ছা, এখানে ড্রিফট কত হবে দেখি, ড্রিফট কত হয়। ড্রিফট আমরা ড্রিফট ভাবেই বলেছি যে ড্রিফট যদি হতে হয় তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হয় এক্স অক্ষ বরাবর ভেলোসিটির পার্টটা। এক্স অক্ষ বরাবর কি আছে, এই যে এই পার্টটা আছে 8 মাইনাস 9√2 কস থিটা, তাহলে ভি ইন্টু টি, তাহলে ভি হচ্ছে 8 মাইনাস 9√2 কস থিটা ইন্টু টি। এখন টি তো আমি জানি না কতটা সময় লাগে ক্রস করতে, তাহলে সেটা একটু ক্যালকুলেশন করে নিই। যদি এখানে দেখতে পাচ্ছি যে টাইমটা টি মিনিমামটা কত হয়, যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে আগে ক্যালকুলেশন করে নিচ্ছি। টি মিনিমাম ইজ ইকুয়ালস টু
3/9√2 sin 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি হলেই মিনিমাম হয়, একটু আগে দেখলাম। তাহলে 3/9√2, তাহলে 1/3√2। তাহলে এটা হচ্ছে 1/3√2 আওয়ার, এবং এটাই হচ্ছে মিনিমাম টাইম টু ক্রস দ্য রিভার। তাহলে এই টাইমটা ওখানে বসিয়ে দিই, দ্যাট ইজ 8 - 9√2 cos 90 ডিগ্রি ইন্টু 1/3√2। তাহলে এটাই হলো ওর ড্রিফট কতটা হবে, মানে এক্স অক্ষ বরাবর কতটাও সরবে। তাহলে এর ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি যে cos 90 মানে 0, তাহলে 8/3√2 কিলোমিটার। এই হচ্ছে ওর ড্রিফট, 8/3√2 কিলোমিটার। এই হচ্ছে ড্রিফট। এবার যদি বলে কোন পথে তাহলে গেল, সেই পথের যে পথটায় গেল সেই পথের ডিস্টেন্স ক্যালকুলেশন করো, তোমরা ইজিলি করে দেবে। এটা কত 3, এটা কত 8/3√2 এত কিলোমিটার। তাহলে পথের দৈর্ঘ্য হবে, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নিয়েছো জানি। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে। তাহলে পথের দৈর্ঘ্য বা লেন্থ অফ দ্য পাথ ইজ ইকুয়ালস টু √ওভার উইডথ স্কোয়ার প্লাস ড্রিফট স্কোয়ার। এখন উইডথ 3 স্কোয়ার, ড্রিফট বার করেছি 8/3√2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু √ওভার 9 + 64/9 into 2, that is √9 + 64/8। এর ভ্যালুটা হয় 3.55 কিলোমিটার। তাহলে এই যে তোমরা আজকের প্রসেসটা পুরো দেখলে, তোমরা দেখলে যে কোনো জায়গায় আমি রিলেটিভ ভেলোসিটির কোনো কনসেপ্ট ব্যবহার করিনি, সম্পূর্ণরূপে একদম জেনারেল কনসেপ্ট থেকে এবং যা দেখতে পাচ্ছি বা দর্শকের ভিউ পয়েন্ট থেকে পুরো বিষয়টাকে দেখেছি এবং ভেক্টরিক্যালি অত্যন্ত সহজে করেছি। এই প্রসেসটা কিন্তু বইতে নেই কোথাও। তো তোমরা এই প্রসেসে এবার অঙ্ক করা স্টার্ট করো। এই রিভার বোট প্রবলেম বলো বা রিভার সুইমার প্রবলেম বা এরোপ্লেন এয়ার ফ্লোর প্রবলেম করো, কোনো অসুবিধা হবে না, যত কঠিন অঙ্কই হোক এইভাবে করো। আর তোমাদের যদি এরপরও কোনো অসুবিধা হয়, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আর কোনো অসুবিধা হবে না। যদি তারপরও অসুবিধা হয় তাহলে নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে যে সমস্ত লিঙ্ক বা কমেন্ট বক্সে তোমরা সেটাকেও জানিও।